বিশ্বজিৎ সদ্য বিএ পাশ করে খুব তাড়াতাড়ি একটি চাকরি জোগাড় করে কলকাতা থেকে দিল্লিতে এসেছে। ছোটবেলা থেকেই সে চাকরির বিরোধী, তার ইচ্ছা ব্যবসা, কিন্তু অভাবের সংসার, তাই চাকরি নিতে সে বাধ্য হয়। কর্মসূত্রে দিল্লিতে এসে অফিসের কাছাকাছি একটি ঘর ভাড়া নিল। ঘর ভাড়া কম হলেও ঘরটা কিন্তু বেশ বড়, কিন্তু ঘরখানা বেশ নোংরা হয়ে আছে। বোধহয় অনেকদিন কোনো ঘর ভাড়া না পাওয়াতেই মালিক অবশেষে কম টাকায় ঘর ভাড়া দিতে বাধ্য হয়েছে। বিশ্বজিৎ ঘরে ঢুকে ব্যাগটা একটা সাইডে রেখে ঘরটা পরিষ্কার করতে শুরু করলো। ঘর পরিষ্কার করতে করতে একটা ডায়েরি খুঁজে পায় বিশ্বজিৎ। ডায়েরিটার ওপরে সালও লেখা রয়েছে 1526 খ্রিস্টাব্দ। সে বুঝল এই ডায়েরি আজ থেকে প্রায় 500 বছর আগে, যখন ভারতে মঙ্গোলীয়রা প্রবেশ করতে শুরু করে সেই সময়ের। কিছুটা অবাক হলেও খুব একটা গুরুত্ব না দিয়ে সে ডায়েরিটা তার ব্যাগের ওপরে রেখে দিয়ে আবার ঘর পরিষ্কার করতে শুরু করে। ঘরদোর পরিষ্কার করতে গিয়ে তার বিকেল হয়ে যায়। তারপর স্নান করে খাওয়া দাওয়া করতে করতে রাত প্রায় 8টা। সারাদিন খাটাখাটনি করে সে পুরোপুরি ক্লান্ত। বিছানায় এখন একটু গড়িয়ে নিতে পারলেই বাঁচে সে। সারাদিনের এত পরিশ্রমের পর আর বিছানা করতে ভালো লাগছে না তার। তখন তার মনে হলো, যদি কেউ একজন থাকতো যে তার বিছানাটা করে দেবে, কিন্তু সেই স্বাদ আর কে পূরণ করবে? অবশেষে কোনো রকমে বিছানা করে সে অন্তত আরামের সাথে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল বিছানায়। কিছুক্ষণ পর বিশ্বজিৎ হঠাৎ উঠে বসল। তারপর বিছানা থেকে উঠে ব্যাগের উপরে রাখা ডায়েরিটা নিয়ে সে বিছানায় ফিরে এলো আবার। তারপর ডায়েরির পাতাটা উল্টে অবাক হয়ে গেল, কারণ ডায়েরিটা বাংলায় লেখা। যে অঞ্চলের মানুষ বাংলায় কথা পর্যন্ত জানে না, সেখানে বাংলায় লেখা এই ডায়েরিটা এলো কি করে? এমনই নানান প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, আর এই সব প্রশ্নের ভিড়ে তার ঘুম গেল ছুটে। রাখাল দাস নামে এক মাঝির ডায়েরি এটা। হ্যাঁ, এই ডায়েরিটা যে রাখাল দাসের তা বিশ্বজিতের বুঝতে অসুবিধা হলো না। তার কারণ বেশ বড় করে ডায়েরির ওপরে লেখা রাখাল মাঝি দাস। তারপর সে বিছানার ওপর বসে ভীষণ আগ্রহের সঙ্গে ডায়েরির প্রতিটা পাতা ভালো করে পড়তে শুরু করল। ডায়েরিতে যা লেখা আছে তা হলো এই রাখাল মাঝি একদিন তার নৌকা নিয়ে মাছ ধরার জন্য মাঝ সমুদ্রে যাত্রা করে। তখন সে তার নৌকা থেকে কিছুটা দূরে একটি জাহাজে একটা বিকট শব্দ শুনতে পায়, আর তৎক্ষণাৎ সে বুঝতে পারে যে সেখানে জলদস্যুরা হামলা চালিয়েছে। সঙ্গে সঙ্গে সে তার নৌকা নিয়ে তীরের দিকে যেতে লাগে। তখন দূর থেকে একজন সমুদ্রের অথই জলে হাবুডুবু খেতে খেতে বাঁচাইয়ে মুঝে বাঁচাইয়ে বলে প্রাণ বাঁচানোর জন্য মাঝির কাছে প্রার্থনা জানালো। রাখাল দাস সেদিকে কোনো কান না দিয়েই নৌকা নিয়ে এগিয়ে যেতে লাগলো, কারণ ওই জলদস্যুরা খুবই নিষ্ঠুর। যাকে সামনে পায় তাকেই নৃশংসভাবে হত্যা করে। কিন্তু মাঝির মনে সেই ডুবন্ত লোকটার ওপর একটু সহানুভূতি দেখা দিল। তারপর সে সেই লোকটার কাছে নৌকা নিয়ে গিয়ে অবশেষে তাকে উদ্ধার করল। লোকটির সাথে একটা বড় বাক্স ছিল।
রাখাল মাঝি সেই বাক্সটা টেনে তুলল তার নৌকায়। তারপর লোকটি রাখালকে সুক্রিয়া জানালো। রাখাল সেই সুক্রিয়ার তেমন কোনো প্রতিক্রিয়া জানালো না। কিন্তু ওদিকে জলদস্যুরা রাখালের নৌকাকে দেখতে পেয়ে তাদের দিকে ধেয়ে আসতে লাগলো। রাখালও নৌকা চালাতে কম পটু নয়, খুব জোরে নৌকা বাইতে শুরু করে দিল সে। জলদস্যুদের ক্ষমতা কেবল জলেই, তাই একবার ডাঙাতে পৌঁছতে পারলেই হয়। জলদস্যুদের জাহাজ ক্রমশই এগিয়ে আসছে। তখন রাখাল সেই লোকটিকে তার সঙ্গে করে আনা বাক্সটা ফেলে দিতে বলে, কিন্তু লোকটি তার কাছে হাত জোড়ো করে জানায় যে এই বাক্সটা তার জীবন। তাই সে রাখালের হাতে পায়ে ধরে প্রার্থনা করতে লাগলো যাতে তার বাক্সটিকে তার থেকে বিচ্ছিন্ন না করা হয়। তারপর রাখালের সাথে সাথে নৌকার আর একটি হাল ধরে সেই লোকটিও রাখালকে সাহায্য করতে লাগলো। অবশেষে তারা সেই যাত্রায় প্রাণে বেঁচে যায়। তারপর লোকটি রাখালের কাছে কিছুদিনের জন্য আশ্রয় ভিক্ষা চাইল। তারপর রাখাল আর সেই লোকটি দুজনে মিলে বাক্সটিকে ধরাধরি করে রাখালের বাড়ি পৌঁছালো। রাখাল গরিব মানুষ, কিন্তু তার মনটা ছিল ভীষণ সহজ সরল। রাখাল ও তার বউ দুজনে মিলে লোকটির খুব সেবা যত্ন করল এবং পরিচয় সূত্রে জানা গেল যে লোকটির নাম শেখ বাহাদুর খাঁ। বাড়ি তার মোগল সাম্রাজ্যে। তিনি এখানে 3 মাস আগে এসেছিলেন বাণিজ্য করতে, কিন্তু বাণিজ্য করে যা কামাই হলো ফেরার পথে সেই দস্যুদের দল সব লুট করে নিয়ে চলে গেল। সেই সঙ্গে তার সব সঙ্গীদেরকেও হারাতে হলো। বাহাদুর সেই দস্যুদের বলেছিলেন যে তারা সব কিছু নিয়ে নিক, কিন্তু তার বদলে যেন কারোর প্রাণ না নেওয়া হয়। কিন্তু কে কার কথা শোনে? তারা যাকে যাকে সামনে পেয়েছে তাকেই নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তাই কোনো রকমে সে দস্যুদের ফাঁকি দিয়ে জলে এই বাক্সটি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারপরেই রাখালের সাথে দেখা হয় তার। বাহাদুরের কথা শেষ হলে রাখাল তাকে জিজ্ঞাসা করে, आप तो मंगोलिया हो, इतना अच्छा हिंदी कहाँ से सीखा? এর উত্তরে বাহাদুর স্পষ্ট বাংলাতেই জানালো, বিশ্বজুড়ে বাণিজ্য করবে বলে এই হিন্দি ভাষা ছাড়াও আরও 9টি ভাষা সে শিখেছে, যার মধ্যে বাংলা ভাষাও একটি। বাহাদুরের মুখে বাংলায় কথা শুনে রাখাল অবাক হয়ে গেল। আর অবাক হয়েই তাকে জিজ্ঞাসা করল সে কি করে জানলো রাখাল বাংলা জানে। তখন বাহাদুর তাকে বলল সে তাকে এবং তার বউকে বাংলায় কথা বলতে শুনেছে। আচ্ছা, ওই বাক্সটায় কি এমন আছে যে যার জন্য আপনি নিজের জীবন দিতেও রাজি? তখন বাহাদুর তাকে বলল, দেখো, তোমরা আমার জীবন বাঁচিয়েছো, আমায় আশ্রয় দিয়েছো। এখন তোমরা আমার পরম আত্মীয়, তাই তোমাদেরকে বলা যেতেই পারে যে এই বাক্সে কি আছে। তারপর বাহাদুর সেই বাক্সটি খুলে দেখালো। বাক্সের মধ্যে যা ছিল দেখা মাত্রই রাখাল আর তার বউয়ের চক্ষু ছানা বড়া হয়ে যায়। বাক্সটার মধ্যে হিরে, মুক্তো, চুনি, পান্না, নানা রকমের মণিমাণিক্য, সেই সঙ্গে বড় বড় প্রায় 7-8 ইঞ্চের 3টি সোনার মুখোশ। তারপর বাহাদুর রাখালের বউকে জিজ্ঞাসা করল, বাড়িতে বড় জ্বালা বা ঘড়া আছে? রাখালের বউ বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে থেকে মাথা নেড়ে জানালো, হ্যাঁ আছে। বাহাদুর তাকে সেই জ্বালাটি নিয়ে আসতে বলল। তখন রাখালের বউ রাখালের দিকে একবার তাকিয়ে আবার মাটির দিকে চেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন রাখাল বাহাদুরকে জিজ্ঞাসা করল, আগে বাবু, জ্বালা দিয়ে কি হবে? তখন বাহাদুর বিচলিত হয়ে বলল, আহ,
যা বলছি জলদি জলদি করো। কথাটা শেষ হতে না হতেই রাখাল তার বউকে নির্দেশ দিল জ্বালা নিয়ে আসার জন্য। কিছুক্ষণের মধ্যেই বউ একটা বেশ বড় জ্বালা নিয়ে হাজির হলো। তারপর বাহাদুর সেই বাক্স থেকে দুহাত দিয়ে গোছা গোছা মণিমাণিক্য তুলে সেই জ্বালায় ভরতে লাগলো। জ্বালাটি ভরা হয়ে যাওয়ার পর রাখালকে সে বলল, হ্যাঁ করিয়ে দেখছো কি? এগুলো নাও, এগুলো সব তোমাদের জন্য। তখন রাখাল তার পায়ে ধরে অনুনয় বিনয় করতে করতে বলল, হুজুর হুজুর, আমি গরিব মানুষ, নৌকা বেয়ে 2 পয়সা যা আয় হয় তাতে আমাদের ভালোভাবে চলে যায়। রাগ করবেন না গো হুজুর, রাগ করবেন না। আপনি এগুলো ফেরত নিয়ে নিন হুজুর, আপনি এগুলো ফেরত নিয়ে নিন। তারপর বাহাদুর তাকে অনেক বোঝানোর পর অবশেষে সে সেই জ্বালা ভর্তি মণিমাণিক্য নিতে রাজি হয়, আর রাখালের বউকে দিল সেই সোনার 3টে মুখোশ। মুখোশ 3টে দিয়ে বাহাদুর তাকে বলল, এই সোনার মুখোশগুলি আমার সবচেয়ে প্রিয় জিনিসের মধ্যে একটা। আমার কোনো বহিন নেই, তুমি আমার ছোট বহিনের মতো, তাই তোমাকে এগুলি দিলাম। এখন থেকে এর মালিক তুমি, সম্ভালকে রেখো। চারিদিকের পরিস্থিতি দেখে বাহাদুরের কথা মতো রাখাল সেই জ্বালার অর্ধেক মণিমুক্তা আর সোনার মুখোশ 3টিকে ভালো করে মুড়ে মাটির তলায় রেখে দিল। তারপর বাহাদুর কিছুদিন সেখানে থাকার পর নিজের রাজ্যে ফিরে গেল। যাওয়ার আগে সে রাখালের কাছে খবর পেল যে দস্যুরা তার উপর সেদিন হামলা করেছিল তারা লোদি বংশের রাজা ইব্রাহিম লোদির গুপ্তচর। রাখাল এও জানায় যে গুপ্তচরেদের এই লুটপাটের ব্যাপারে রাজা ইব্রাহিম কিছুই জানেন না। সে যাই হোক, বাহাদুর মানতে নারাজ। রাজা এই বিষয়ে কিছুই জানেন না, তাই যাওয়ার আগে সে রাখালকে বলে যায় যে রাজা ইব্রাহিমের ওপর এর প্রতিশোধ সে নেবেই। বাহাদুরের কাছ থেকে প্রাপ্ত মণিমাণিক্য নিয়ে রাখাল ও তার স্ত্রী নিজের গ্রামের বাড়ি পলাশী চলে যায়। পলাশী এসে রাখাল একটা মস্ত বড় প্রাসাদ বানায়। বেশ ভালোই শান্তিতে দিন কাটাচ্ছিল তারা। হঠাৎ একদিন রাখালের কাছে একটি চিঠি এসে পৌঁছালো। চিঠিটি এসেছে বাহাদুরের তরফ থেকে। চিঠির বিষয়বস্তু এই: প্রিয় বন্ধু রাখাল, তুমি আমার যে উপকার করেছো তা আমি যতদিন বেঁচে আছি আমার পক্ষে ভোলা সম্ভব নয়। আজ আমি তোমার জন্য মঙ্গোলীয় রাজা। এখন প্রজারা আমায় বাবর নামে চেনে। আমি জানি তুমি আমার এই খত পড়ে অবাক হবে এই কথা ভেবে যে বাবর পৃথিবীর এক প্রভাবশালী সম্রাট, যে তৈমুর ও চেঙ্গিজ খাঁয়ের মতো শক্তিশালী বংশের উত্তরাধিকারী, সেই বাবর তোমার বিপদে পড়া বন্ধু বাহাদুর আছে। কিন্তু বন্ধু, এটাই বাস্তব। আজ আমি তোমাকে যে বিশেষ উদ্দেশ্যে খতটা লিখছি সেটা হলো, কিছুদিন আগে রাজপুত রানা সাঙ্গা আমাকে ইব্রাহিমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে, আর আমি তার ওই আমন্ত্রণ স্বীকার করেছি। কারণ আশা করি তোমার মনে আছে যে আমি তোমাকে একদিন বলেছিলাম, ইব্রাহিমের গুপ্তচরের দল যেভাবে ডাকাতি করে আমার সাথীদের হত্যা করেছিল, আমার সব কিছু লুট করে নিয়েছিল, আমি তার বদলা নেবেই নেবে। আগলা বছরে এপ্রিলের দিকে, मतलब 1526 সাল কি 10 এপ্রিল, আমি আমার সেনাবাহিনী নিয়ে সিন্ধুর তীরে আস্তানা বাঁধব। তারপর সেখান থেকে সমস্ত রকম পরিকল্পনা করব। আর আমি চাই আমার এই যুদ্ধে তোমাকে সঙ্গী করতে। তোমার কি মতামত তা আমাকে জানিও।
আমি তোমার খতের অপেক্ষায় থাকব। ইতি বাহাদুর ওরফে বাবর। চিঠি পড়ার পর যে দূত চিঠিটা নিয়ে এসেছে তার হাত দিয়েই সে সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখে পাঠিয়ে দিল যে তার এই যুদ্ধে মত নেই। এর কিছুদিন বাদে রাখালের বাড়িতে এক ভয়াবহ ডাকাতি হয়। কোনো রকমে সে সেখান থেকে পাশেই একটি জঙ্গলে পালিয়ে গিয়ে বেঁচে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার বউ আর 7 বছরের মেয়ে মারা যায়। এই বিপদের সময় তার বাহাদুরের কথা মনে পড়ে। তারপর সে সিন্ধু নদীর তীরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেই যাত্রাপথের মাঝেই সে হিসাব করে দেখল আজ সবে মাত্র মার্চ মাসের 8 তারিখ। তার মানে এখনো প্রায় মাসখানেক বাকি আছে বাবরের সেখানে পৌঁছতে। কিন্তু অত দূর হেঁটে যাওয়া একদম সম্ভব নয়। তাই সে জঙ্গলের মধ্যেই ভোর হওয়ার অপেক্ষা করতে লাগল। কখন যে চোখ ঘুমে ঢলে পড়েছে তা সে টেরই পায়নি। হঠাৎ পাখির ডাকে তার ঘুম ভেঙে গেল। তারপর সে নিজের প্রাসাদের কাছে গিয়ে দেখল প্রহরীরা সব মরে পড়ে রয়েছে। তারপর সে দৌড়ে ভেতরে গিয়ে তার বউ আর ফুলের মতো ফুটফুটে মেয়ের মৃতদেহ ধরে কাঁদতে থাকে। খবরটা পেয়ে বাংলার নবাব আলাউদ্দিন হোসেন শাহ আসেন। এমনকি আশেপাশের গ্রামের লোকেদেরও ভিড় জমেছে সেখানে। তারপর হোসেন রাখালকে সেখান থেকে তুলে বুকে জড়িয়ে ধরে আশ্বাস দেয় যে তারা ডাকাতদের খুব তাড়াতাড়ি আটক করবে। কিন্তু রাখাল সেই ডাকাত কবে ধরা পড়বে তার অপেক্ষা না করে স্ত্রী ও মেয়ের সৎকার করেই কিছু খাওয়ার সঙ্গে নিয়ে ঘোড়া ছুটিয়ে সিন্ধুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 18 দিন পর সে সিন্ধুর তীরে এসে পৌঁছায়। কিন্তু বাবর ও তার সেনাবাহিনীরা এখনো সেখানে এসে পৌঁছায়নি। এখন শুধু তার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কাজেই সে বাবর আসার অপেক্ষায় রইল। তারপর রাখাল বাবরকে খুশি করার জন্য ও চমকে দেওয়ার জন্য সেখানে গাছের ডালপালা পাথর ইত্যাদি দিয়ে অনেকগুলো ঝুপড়ি তৈরি করল। এরপর যথাসময়ে বাবর তার সুবিশাল সৈন্যবাহিনী নিয়ে রাখালের তৈরি করা ঝুপড়ির দিকে সতর্কতার সাথে এগিয়ে আসতে লাগল। এতগুলো বছর পর বাহাদুর ওরফে বাবরকে দেখে রাখাল উচ্ছ্বসিত হয়ে এগিয়ে যেতে লাগল। বাবর ও সেনারা ভাবল কেউ হয়তো হামলা করার জন্য তাদের দিকেই এগিয়ে আসছে। তাই তারা তোপ ছোঁড়ার প্রস্তুতিও নিল। সঙ্গে সঙ্গে বাবর তাকে চিনতে পেরে সেনাদের তড়িঘড়ি করে তোপ চালাতে নিষেধ করল। বাবর প্রথম মুহূর্তে রাখালকে এখানে এইভাবে দেখে অবাক হলেও আনন্দের সঙ্গে ছুটে আসা রাখালের দিকে ছুটে যায় সেও। তারপর একে অপরকে জড়িয়ে ধরে নাচতে থাকে। তারপর তারা ঝুপড়িতে গিয়ে আশ্রয় নিল। ইতিমধ্যেই রানা সাঙ্গা বাবরের সাথে দেখা করার জন্য উপস্থিত হয়েছে। বাবরের সেনাবাহিনী দেখে রানা তাকে জানালো যে ইব্রাহিমকে পরাজিত করতে হলে এই সেনাতে কিছুই হবে না। তাই তিনি বাবরকে বললেন তিনিও তার যত সেনা মজুদ আছে সব পাঠিয়ে দেবে। বাবর ও রানা সাঙ্গার মধ্যে সমস্ত কথোপকথনই ছিল হিন্দিতে, কিন্তু আমি আমার এই ডায়েরিতে তার বাংলাতেই ব্যাখ্যা দিলাম। তারপর বাবর তাতে আপত্তি না জানিয়ে তাকে বাইরে সেনা ঘাঁটির দিকে নিয়ে গেলেন। সঙ্গে রাখালও গেল। তারপর বাবর তাদেরকে বিশাল বিশাল তোপগুলিও দেখালো, যা এর আগে ভারতবর্ষের কোনো রাজা বা মহারাজা কেউই দেখেননি। তারপর বাবর সেই তোপগুলি সম্বন্ধে তাদেরকে বলতে লাগলেন। তখন রানা খুশি হয়ে বাবরকে বলল,
বলছিলাম যে যদি যুদ্ধ শেষের পর একটা আমাকে দেন তো খুব উপকৃত হতাম। বাবর বলল। ঠিক হ্যাঁ, নেবেন তবে। তারপর যুদ্ধের সময় এসে উপস্থিত হলো। বাবর তার সেনাবাহিনী নিয়ে সিন্ধু থেকে দিল্লির দিকে অগ্রসর হতে লাগলো। এদিকে ইব্রাহিমের সুবিশাল সেনা, অন্যদিকে বাবর রাখাল তোপ ও সেনা। এক ভয়াবহ যুদ্ধ শুরু হলো লোদি ও মুঘল বংশের মধ্যে, যা ইতিহাসের পাতায় পানিপথের প্রথম যুদ্ধ নামে খ্যাত। বাবরের সেনাবাহিনী ইব্রাহিমের তুলনায় অনেক কম ছিল, তবুও বাবর ইব্রাহিমকে পরাজিত করতে সক্ষম হল, কারণ তার কাছে তোপ ছিল। এখান থেকেই ভারতের যুদ্ধে প্রথম তোপের ব্যবহার ঘটে। তারপর ইব্রাহিমকে হারিয়ে দিয়ে বাবর নিজেকে সেখানকার সুলতান হিসেবে ঘোষণা করেন। কিন্তু রানার সাথে বাবরের কথা হয়েছিল যে যুদ্ধ হয়ে গেলে যা কিছু লুটে নেওয়ার নিয়ে নিজের দেশে ফিরে যাবে বাবর। কিন্তু এই ভারতবর্ষকে বাবরের খুব ভালো লেগে যায় এবং সে সেখানেই থাকতে শুরু করে দেয়। রানা তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য বারবার পত্র পাঠালেও বাবর তাতে কোনো কর্ণপাত করেনি, যার ফলে 1527 সালে 17ই মার্চ রানার সাথে বাবরের মধ্যে খানবা যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধে রানা মারাও যায়। তারপর 1528 সালের প্রায় শেষের দিকে রাখাল বাবরের দূত হিসেবে তুর্কির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য। কিন্তু আফগানের মধ্য দিয়ে যাওয়ার সময় পথে সে কিছু ডাকাতের দ্বারা বন্দী হয় এবং তাকে মাসখানেক কারাগারে আটকে রাখা হয়। এই কারাগারে বসেই সে এই ডায়েরিটা লেখা শুরু করেছিল। অন্যদিকে বাবর রাখালের জন্য পাগল হয়ে উঠেছিল। অবশেষে গুপ্তচরেদের দ্বারা বাবর রাখালের খবর পেয়ে যায়। আফগান সুলতান তাকে বন্দি করে রেখেছে। তারপর সে আফগানের সুলতানের বিরুদ্ধে 1529 সালে 6ই মে ঘাগরা যুদ্ধ করে রাখালকে উদ্ধার করে। তারপর রাখাল বাবরের কাছে কিছুদিন থাকার পর 50 জন মতো সেনা নিয়ে রাখাল পলাশী ফিরে আসে। বেশ কিছুদিন পর রাখাল বাবরের কাছ থেকে নিয়ে আসা সেনাবাহিনীদের দ্বারা সেই ডাকাতগুলোকে ধরে, যারা তার স্ত্রী ও মেয়েকে হত্যা করেছিল। তারপর তাদেরকে সকলের সামনে বেঁধে বুকে ও পশ্চাৎভাগের মাংস কেটে রাস্তায় ফেলে রাখে। অবশেষে রক্তক্ষরণ হয়ে সবকটি ডাকাতেরই মৃত্যু হয়। দিনের পর দিন যেভাবে ডাকাতের উপদ্রব বাড়ছিল, তার অবসান হওয়ায় সকলেই রাখালকে বাহবা দিল। তবে পলাশীর এই প্রাসাদে রাখাল বেশি দিন থাকতে পারল না, কারণ এই প্রাসাদের প্রতিটা দেওয়াল বারবার তাকে মৃত স্ত্রী ও মেয়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। তাই সে অবশেষে এখানে যত যা সম্পত্তি ছিল সব নবাব হোসেন শাহের কাছে বেচে দিয়ে দিল্লিতে গিয়ে একটি প্রাসাদ কিনে সেখানেই সে বসবাস করতে শুরু করে। ইতিমধ্যেই বাবরের মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন তার মনে হয় পলাশের প্রাসাদের মাটির নিচে পুঁতে রাখা সোনার 3টি মুখোশের কথা। এই কথাটি মনে করার পর সারা রাত ঘুম হলো না তার। পরের দিন ভোর হতে না হতেই সে ঘোড়া নিয়ে পলাশীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিল। কিন্তু মাঝপথ থেকেই প্রবল ঝড় বৃষ্টির কারণে তাকে ফিরে আসতে হলো। প্রাসাদে পৌঁছে তার কেন যেন মনে হলো সে বেশি দিন বাঁচবে না। এই কথা ভেবে ভেবে সে ক্রমশ অসুস্থ হতে লাগলো। তখন সে ভাবল, তবে মাটির নিচে পুঁতে রাখা সোনার মুখোশগুলির কি হবে? তাই সে ভাবল মারা যাওয়ার আগে তার সেই ডায়েরিতে এই সোনার মুখোশের কথাগুলিও লিখে যাবে। এই কথা ভেবে রাখাল
তার ডায়েরিতে বেশ কিছু নকশা ও বেশ কিছু শব্দ লিখে রেখে গেল, যেগুলি ওই সোনার মুখোশ পর্যন্ত পৌঁছতে সাহায্য করবে। যার ভাগ্যে থাকবে সেই পাবে। তাই সে বারান্দায় বসে প্রচণ্ড জ্বর নিয়েও ডায়েরি লিখতে শুরু করলো। সোনার মুখোশগুলো প্রাসাদের কোথায় কি অবস্থায় রাখা আছে তার পুঙ্খানুপুঙ্খক বর্ণনা ডায়েরিতে না লিখেও বেশ কিছু সাংকেতিক চিহ্ন এবং ছবি ও শব্দ লিখে তিনি বুঝিয়ে গেছেন এর সূত্র কোথায়। এখানেই ডায়েরির বক্তব্য শেষ। ডায়েরিটা পড়ে বিশ্বজিৎ একটু দুঃখ পেলেও সোনার মুখোশের কথা ভেবে তার সেই দুঃখ নিমেষের মধ্যে মিলিয়ে গিয়ে মনে আনন্দ ভরে উঠল। ডায়েরির ঘটনাটা পড়ে বিশ্বজিৎ বেশ কয়েকদিন ধরেই এই একই বিষয় নিয়ে চিন্তা করতে লাগলো। তারপর একদিন চাকরি বাকরি ছেড়ে কলকাতায় ফিরে আসে সে। এরপর কলকাতায় ফিরে সোনার মুখোশের ব্যাপারে তার সব থেকে বিশ্বস্ত বন্ধু শুভকে সব কথা জানায়। তারপর তারা দুজনে মিলে সোনার মুখোশের খোঁজে পলাশীর উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে তারা অনেক খোঁজ করল, কিন্তু ডায়েরিতে উল্লেখিত প্রাসাদের কোনো চিহ্ন খুঁজে পেল না তারা। কিন্তু এ কি করে সম্ভব? সব কি মিথ্যা? চাকরিটা কি শুধু শুধুই ছাড়ল বিশ্বজিৎ? এমন সময়ে শুভ বলল, আরে দাঁড়া দাঁড়া, এত তাড়াতাড়ি হার মানলে হবে না। চল তো পাশাপাশি দেখি কোনো ট্রাভেল এজেন্সি আছে কিনা। বিশ্বজিৎ বলল, ঠিক বলেছিস, চল, একমাত্র ওদের কাছেই সব খবর পাওয়া যাবে। তবে ওদের কিন্তু আবার আসল কথাটা মুখ ফসকে বলে ফেলিস না। তারপর ওরা আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে কাছাকাছি ট্রাভেল এজেন্সির অফিসের ঠিকানা পেল। পৌঁছেও গেল সেখানে। সেখানে অফিসে ৬০-৬৫ বছরের বয়স্ক এক লোকের দেখা পেল। তার কাছে গিয়ে ওরা রাখাল মাঝির প্রাসাদ সম্পর্কে জিজ্ঞাসা করলে লোকটি গম্ভীর গলায় বলল, ওই প্রাসাদের কথা ভুলে যাও, নয়তো এই যে আনন্দ করে ঘুরে বেড়াচ্ছ, তখন আর আনন্দ করার প্রাণ তোমার দেহে থাকবে না। ওই প্রাসাদ এখন আর প্রাসাদ নেই, সেটা এখন পুরো বাড়িতে পরিণত হয়েছে। গভীর জঙ্গলের ভেতরে পড়ে আছে একটা ভাঙা চোরা প্রাসাদ। ওখানে যারা যারা গেছে তারা কেউ আর ফিরে আসেনি সেখান থেকে আজ পর্যন্ত। ২.৫ মাস আগে কয়েকজন বিদেশি ছেলে মেয়ে এসেছিল আমার কাছে, ওই প্রাসাদের ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করছিল। আমি ওদেরকে অনেক বুঝিয়ে ওখানে না যাওয়ার কথা বলেছি, কিন্তু ওরা শুনলো না আমার কথা। পাশে ট্রাভেল এজেন্সির কাছে কথা বলে ওকে বেশি টাকার লোভ দেখিয়ে নিয়ে গেছে। আমি বারবার বারণ করেছিলাম ওদের, কিন্তু ওরা কেউ শোনেনি। ওরা চলে গেল। আজ পর্যন্ত ওরা কেউ ফেরেনি। তাই তোমাদের বলছি, ওখানে যেও না। ওখানে গেলে তোমরাও আর ফিরবে না। যেও না ওখানে। তারপর বিশ্বজিৎ আর শুভ কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায় সোজা বাস স্ট্যান্ডে। তারপর শুভ বিশ্বজিৎকে বলে, আরে আমরা তো এমনিতেই মরা, না ঘরে টাকা রোজগার করে দিতে পারি, না পরিবারের কেউ কিছু চাইলে তাদের হাতে সেটা কিনে দিতে পারি। এভাবে বেঁচে থেকে লাভ কি বল? এই কথা শুনে বিশ্বজিৎ বলল, ঠিক বলেছিস, মরলে মরবো, বাঁচলে বাঁচবো,
যা হবার হবে, দেখা যাবে। তারপর তারা বেশ কিছু খাওয়ার দাওয়ার এবং জলের বোতল কিনে নিয়ে সেই জঙ্গলের কাছে উপস্থিত হয়, কিন্তু ঠিক করতে পারছে না যে কোন দিকে তারা যাবে। অনেক ভাবার পর তারা সিদ্ধান্ত নিল যে আজকের রাতটা এখানেই কাটাবে, কাল ভোর ভোর ঢুকে পড়বে জঙ্গলের মধ্যে। তারপর তারা দুজনে খেয়ে দিয়ে গাছে থাকার সিদ্ধান্ত নিল, কারণ নিচে থাকাটা এই অন্ধকার ঘুটঘুটে রাতে কম বিপদের নয়। শুভ গাছে উঠতে পারে না, তাই বিশ্বজিৎ তাকে প্রথমে গাছে তুলে তারপর নিজে উঠল। তারপর তারা নিজেদেরকে ভালো করে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে ঘুমিয়ে পড়ল। পরের দিন ভোর হতে না হতেই শুভর ঘুম ভেঙে যায়। গাছের ওপর থেকে শুভ দেখল একদিকে ঘন গাঢ় সবুজ জঙ্গল, তার উল্টো দিকেই সুদূর বিস্তৃত মাঠ, এবং মাঠের সেই সুদূর প্রান্তে দেখা যাচ্ছে সাবুর দানার মতো ছোট ছোট ঘরবাড়ি। সেই গ্রামের গা ঘেঁষে দেখা যাচ্ছে সূর্যের হালকা সোনালি লালচে আলো। তবে জঙ্গলের দিকটা এখনো বেশ ঘন অন্ধকার। শুভ গাছের গুড়ির ওপর উপুড় হয়ে শুয়ে সূর্য ওঠার দৃশ্যটা উপভোগ করতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, প্রকৃতি কত সুন্দর। যদি সে এখানে না আসতো তাহলে হয়তো এমন সৌন্দর্য সে কখনোই দেখতে পেত না। এমন সুন্দরী প্রকৃতিকে মানুষের ইট কাঠ পাথর আর অত্যাধুনিকতার সভ্যতা ক্রমে ক্রমে গ্রাস করে নিচ্ছে। এই সমস্ত নানান কথা ভাবতে ভাবতে হঠাৎ তার কানে এলো বিশ্বজিতের কণ্ঠস্বর। কিরে, ঘুমোচ্ছিস নাকি? না না, ঘুমোইনি। চল চল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বেরিয়ে পড়তে হবে। বেলা হয়ে গেলে কিন্তু ঢুকতে পারবো না। নে 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 নে, তুই আগে নাম। তারপর তারা একে একে গাছ থেকে নেমে পাশের ডোবায় নিজেদের চোখ মুখ হাত ধুয়ে খাবার খেতে বসল। ব্যাগে কিছু শুকনো খাবার ছিল, সেই শুকনো খাবারগুলো খেতে খেতে তারা বেরিয়ে পড়ল গন্তব্যের উদ্দেশ্যে। একটানা প্রায় 2 ঘন্টা হাঁটার পর বনের অনেক গভীরে ঢুকে গেল তারা। তারপর তারা এমন একটি জায়গায় এসে দাঁড়ালো যেখান থেকে 4টি রাস্তা আলাদা আলাদা দিকে বেরিয়ে গেছে। তারা বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করেও এমন কি সেই ডায়েরির প্রত্যেকটা পাতা তন্ন তন্ন করে খুঁজেও সঠিক সিদ্ধান্ত নিতে পারল না। তারা কোন দিকে যাবে আর কোন উপায়ে রাস্তার সঠিক দিক খুঁজে পাবে তা তারা কিছুতেই বুঝতে পারছিল না। আর কোনো উপায় না পেয়ে তারা অবশেষে লটারি করল। তারা তাদের সঙ্গে করে নিয়ে আসা ডায়েরির যত সংখ্যক পাতা খুলবে এই 3টি পথের ওপর তারা গণনা করবে, এবং যেই পথে সেই সংখ্যা পড়বে সেই পথেই তারা অগ্রসর হবে। আবার ডায়েরির পাতা তাদের দুজনের মধ্যে কে খুলবে তা নিয়েও তাদের মধ্যে লটারি হলো। শুভ একটা 1 টাকার কয়েন বের করে টস করল, এবং টসে বিশ্বজিৎ জিতে গিয়ে ডায়েরির 113 সংখ্যক পাতা খুলল। তারপর ডান দিকের রাস্তা থেকে গোনা শুরু করলো। তারা গুনে দেখল যে সামনের পথটিতে তাদের যেতে হবে। আর বিন্দুমাত্র অপেক্ষা না করে নিজেদের উদ্দেশ্যহীন গন্তব্যের দিকে এগিয়ে যেতে লাগলো তারা। অবশেষে তারা তাদের গন্তব্যস্থল সেই প্রাসাদটিকে দেখতে পেল। প্রাসাদটির বেশিরভাগ অংশই ভেঙে পড়েছে। প্রাসাদটির বাইরে সামনের দিকে ডান পাশের সারিবদ্ধ স্তম্ভগুলো বেশ কয়েকটি প্রায় ভেঙে মাটির সাথে মিশে গেছে। দেখে মনে হচ্ছে সামনের বর্ষাতেই বাকি যেটুকু অংশ দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে
সেগুলির আর অস্তিত্ব থাকবে না। গাঢ় সবুজ লতা পাতায় প্রাসাদটি প্রায় ঢেকে গেছে। দেওয়ালের কিছু কিছু জায়গায় বেশ শ্যাওলাও জমেছে দেখছি। বিশ্বজিৎ আর শুভ ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রাসাদের দিকে এগোতে লাগলো। এখানকার পরিবেশ এতটাই শান্ত আর নিস্তব্ধ যে তাদের মারিয়ে যাওয়া শুকনো পাতার খসখস শব্দ যেন সমস্ত এলাকাটাকে কাঁপিয়ে তুলছে। শুভ বিশ্বজিৎকে বলল, সাবধান সাবধান, পাতার ভিতরে সাপ বা বিষাক্ত পোকামাকড় থাকতে পারে কিন্তু। তারপর তারা আরও সাবধানের সঙ্গে প্রাসাদের মধ্যে প্রবেশ করল। ভেতরটা আলো আধারিতে মেশানো। তারা যত ভেতরে ঢুকতে লাগলো ততই অন্ধকার ক্রমে বাড়তে লাগলো। তারা দুজনেই সঙ্গে করে টর্চ এনেছিল। তাদের টর্চের দুটো আলো জ্বেলে এদিক ওদিক দেখতে লাগলো। হঠাৎ তারা লক্ষ্য করল দেওয়ালে টাঙানো রয়েছে একটা মস্ত বড় ছবি। তারপর তারা ছবিটার দিকে এগিয়ে গেল। ছবির রং আবছা হয়ে গেছে, কিছুই বুঝতে পারা যাচ্ছে না কিসের ছবি এটা। তারপর তারা ছবির পেছন থেকে কিসের বেশ নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পেল। শব্দ শুনে তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে। তারপর শুভ হাঁপাতে হাঁপাতে বিশ্বজিৎকে জিজ্ঞাসা করল, ওটা কিসের শব্দ ছিল বলতো? বিশ্বজিৎ উত্তর দিল, বোধহয় অজগর কিংবা ময়াল হবে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে কিন্তু। এদিকে চারিদিকে প্রায় অন্ধকার হয়ে এসেছে, তাই তারা ঠিক করলো যে ভেতরে যাওয়াটা এখন উচিত হবে না। আজ রাতটা সামনের গাছের ওপরেই কাটাবে তারা। তারা খেয়ে দিয়ে গাছের ওপরে উঠে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলো। গাছে ওঠার পর শুভ বিশ্বজিৎকে বলল, সাপ তো গাছও বাইতে পারে, যদি মানুষের গন্ধ পেয়ে ওটা এখানে চলে আসে। শুভর কথা শুনে বিশ্বজিৎ বলল, ঠিক বলেছিস তো, আগে ভেবে দেখিনি তো ব্যাপারটা। শুভ জিজ্ঞাসা করল, তবে এখন কি করবি? বিশ্বজিৎ বলল, এখানে থাকাটা একদম ঠিক হবে না। তারপর তারা গাছ থেকে নেমে গিয়ে একটা সুরক্ষিত আশ্রয় খুঁজে বেড়াতে লাগলো। কিন্তু অনেক খোঁজার পরেও তেমন কোনো সুবিধাজনক জায়গা খুঁজে পেল না তারা। নিরাপদ স্থান ছাড়া ঘুমোনো একেবারেই ঠিক হবে না, কিন্তু আবার রাত জাগলেও যে সকালে প্রাসাদে ঢোকাটাই অসম্ভব হয়ে যাবে। তাছাড়া যদি হঠাৎ কোনো জন্তু জানোয়ার সামনে এসে পড়ে তবে তো দুর্বলতার কারণে লড়াই করেও যে জেতা মুশকিল হয়ে যাবে। এইসব নানান আলোচনার পর বিশ্বজিৎ শুভকে বলল, একটা কাজ করা যাক, প্রথম 3 ঘন্টা আমাদের মধ্যে যে কোনো একজন ঘুমোবে আর একজন জাগবে। তারপর আবার পরের 3 ঘন্টা প্রথমে যে ঘুমোবে সে পাহারা দেবে, আর যে পাহারা দেবে সে ঘুমোবে। ঠিক আছে, কি বল? এই প্রস্তাবে দুজনেই রাজি হয়ে গেল। প্রথমে শুভ ঘুমোলো আর বিশ্বজিৎ পাহারা দিতে লাগলো। এভাবেই একে অপরকে সাহায্য করে রাতটা কাটিয়ে দিল তারা। তারপর বেলা 9টার দিকে তারা পাশাপাশি জঙ্গলগুলো থেকে বেশ কিছু বাঁশ এবং শুকনো কাঠ জোগাড় করে প্রাসাদের মধ্যে প্রবেশ করল। তারপর শুভ আস্তে আস্তে করে সেই ছবিটার সামনে গিয়ে দেখল যে সেই শব্দটা শোনা যাচ্ছে কিনা। ছবির কাছে গিয়ে সে বিশ্বজিৎকে ইশারা করে জানালো সেই শব্দটা এখনো শোনা যাচ্ছে। তারপর তারা ছবিটার চারিদিকে বাঁশ পুঁতে ছবিটাকে খাঁচার মতো ঘিরে ফেলল। ছবিটাকে ঘিরে নেওয়ার পর বিশ্বজিৎ একটা সরু বাঁশ দিয়ে ছবিটাকে ঠেলা দিতে থাকে। এভাবে বার কয়েক চেষ্টা করার পর ছবিটা খুলে মাটিতে পড়ে যায়। ছবিটা মাটিতে পড়ে যেতেই ছবির পেছন দিকে যে দৃশ্য তারা দেখতে পেল তাতে দুজনেরই চোখ ছানা বড়া হয়ে গেল। একটা সুবিশাল অজগর ছবিটা পড়ার সঙ্গে সঙ্গে সবেগে বেরিয়ে এলো, কিন্তু বাঁশের খাঁচায় বাড়ি খেয়ে মাটিতে পড়ে গেল সে।
শুভ আর বিশ্বজিৎ এক ছুটে বাইরে পালিয়ে গেল আর দূর থেকে ঘটনাটা দেখতে লাগলো। অজগরটি শোঁ শব্দে বাঁশের খাঁচা থেকে বেরোনোর চেষ্টা করতে লাগলো, কিন্তু বেরোতে সে পারছিল না। অনেকক্ষণ ধরে ছটপট করতে করতে অবশেষে সাপটি মাটিতেই লুটিয়ে পড়ল আর জল জল চোখে তাদের দিকে হিংসাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর দুজনেই তারা বাইরে বেরিয়ে এলো। তখন বিকেল গড়িয়ে এসেছে। জঙ্গলে যেন একটু তাড়াতাড়ি সন্ধে নামে। শুভ আর বিশ্বজিৎ আশেপাশের জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে খাঁচার সামনে ও ভেতরে জড়ো করে আগুন জ্বালিয়ে দিয়ে প্রাসাদ থেকে কিছুটা দূরে গিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে রইল। সাপের গর্জন ক্রমেই তীব্র হতে লাগলো। ধীরে ধীরে সেই গর্জন আর্তনাদের মতো শুনতে লাগছিল। আগুনের শিখার সঙ্গে ভেসে আসছে অজগরের মর্মান্তিক আর্তনাদ। কিছুক্ষণের মধ্যেই সেই আর্তনাদ ক্রমশ ক্ষীণ হতে হতে মিলিয়ে গেল। আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। চারিদিকে প্রশান্তময় নিস্তব্ধতার ছায়া নেমে এসেছে। সেই প্রাসাদের দিকে তাকিয়ে থেকে তারা কখন যে সেই ঝোপের মধ্যেই ঘুমিয়ে পড়েছে তারা তা বিন্দু মাত্র টের পেল না। তাদের ঘুম ভাঙল ভোরবেলায় পাখিদের কিচিরমিচির শব্দে। ঘুম ভাঙতেই সাপটির কি দশা হয়েছে তা দেখবার জন্য প্রাসাদের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে তারা দেখল সুবিশাল অজগরটির আধপোড়া নিথর দেহটা পড়ে রয়েছে। প্রথমে তারা সমস্ত প্রাসাদটি তন্ন তন্ন করে খুঁজল। যেখানে যত যা ভাঙাচোরা আসবাবপত্র ছিল সবই খোঁজা হয়ে গেছে, কিন্তু সোনার মুখোশের কোনো দেখা মিলল না। তারপরে তারা প্রাসাদের মাটি খুঁড়তে শুরু করলো। কোথাও এক ফোঁটাও বাদ দেয়নি, কিন্তু সোনার মুখোশের আর দেখা পেল না তারা। দুজনেই প্রচণ্ড হতাশায় ভেঙে পড়ল। অবশেষে নিরুপায় হয়ে প্রাসাদের ভেতর থেকে বেরিয়ে আসে তারা। সাপটির পোড়া দেহের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বিশ্বজিতের চোখে একটা আলোর ঝলকানি লাগে। আলোর উৎস সন্ধান করতে গিয়ে দেখল যে জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো একটা পাথরের ওপর পড়েছে। যে পাথরের ওপর থেকে সাপটি বেরিয়ে এসেছিল আর পুরনো ফটো ফ্রেমটা যার ওপরেই রাখা ছিল সেই পাথরের ওপর সূর্যের আলোটা পড়েছে। সেই চকচকে পাথরের আলোটা প্রতিফলিত হয়ে তার চোখে লাগছে। বিশ্বজিৎ কিঞ্চিত অবাক হলো। এখানে এরকম একটা দামি চকচকে পাথর রাখার তাৎপর্য কি? সে সেই ডায়েরিটা আবার একবার খুলে দেখল। সেখানে একটা বাক্সের ছবি আঁকা আছে এবং সেই বাক্সের পাশে আলোর রশ্মির মতো কিছু দাগ টানা আছে, কিন্তু সে এই বাক্সটি কোথাও এখনো খুঁজে পায়নি। তাই সে কিঞ্চিত কৌতূহলবশত সেই পাথরটিকে ধরে টান দেয়, কিন্তু সহজে পাথরটি সরল না। তখন সে তার বন্ধু শুভকে হাত লাগানোর জন্য অনুরোধ করল। শুভ ও বিশ্বজিৎ দুজনে মিলে অনেকক্ষণের প্রচেষ্টায় সেই পাথরটিকে সরায়। কি অবাক কাণ্ড! এই তো সেই বাক্স, পাথরের তলায় লুকিয়ে রাখা ছিল। হুবহু একই রকম একটা বাক্সের ছবি আঁকা আছে এই ডায়েরিতে। বিশ্বজিৎ ও শুভর হতাশ মনে কিছুটা আশার আলো দেখা দিল। তারা ভাবল এর মধ্যেই বোধহয় সেই সোনার 3টে মুখোশ আছে। তারা খুব তাড়াতাড়ি সেই বাক্সটাকে খোলার চেষ্টা করল। বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর বাক্সটি খুলল, কিন্তু তার ভেতরে যা ছিল তা দেখে তারা দুই বন্ধু আবার হতাশ হয়ে পড়ল। কোথায় সোনার মুখোশ? এর মধ্যে তো একটা লোহার চাকার মতো কিছু একটা রয়েছে। দুজনেই চাকাটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে। হঠাৎ শুভ বলে,
হ্যাঁ দেখ দেখ, একই রকম একটা চাকা আমি ওই ডায়েরিতে আঁকা আছে দেখেছি। বিশ্বজিৎ ডায়েরির পাতাটা তাড়াতাড়ি উল্টে দেখল, সত্যিই তো একই রকম একটা চাকার ছবি আঁকা আছে। তারা ওই চাকাটিকে হাতে নিয়ে গোটা ঘর আবার তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো। অনেকক্ষণ খোঁজার পর কোথাও কিছু দেখতে পেল না তারা, যেখানে এই চাকাটিকে তারা ব্যবহার করতে পারবে। হঠাৎ শুভ বিশ্বজিৎকে আঙুল দিয়ে একটা দিক নির্দেশ করে বলল, আরে ওই দেখ, মেঝের ওপরে একটা কাপড়ে ঢাকা কি জিনিস, ওটা তো আমরা আগে লক্ষ্য করিনি। বিশ্বজিৎ বলল, আরে আমিও তো আগে এটা খেয়াল করিনি, চল 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 দেখি ওটা কি। এরপর বিশ্বজিৎ ও শুভ সেই বস্তুটির কাছে গিয়ে কাপড় সরাতেই দেখল একটা কাঠের ঘোড়ার গাড়ি, এবং ঘোড়ার গাড়িটা হেলে পড়ে রয়েছে একদিকে, কারণ তার একটা চাকা নেই। দুই বন্ধুর চোখটা জ্বলজ্বল করে উঠল। তারা ভাবল এবার বোধহয় কিছু একটা হবে। তারা ঘোড়ার গাড়িটার চাকাটা লাগানোর চেষ্টা করল। কিছুক্ষণের চেষ্টায় লোহার চাকাটা লাগাতে সক্ষম হলো তারা। চাকা লাগাতেই ঘোড়ার গাড়িটা গড়গড়িয়ে আপন মনেই চলতে থাকে, যেন কোনো অজানা শক্তি গাড়িটাকে টানছে। তবে শুভ এর মাঝেই একটা ভালো কথা বলে বসল, জানিস, মেঝেটা একটা নির্দিষ্ট দিকে ঢাল আছে, তাই গাড়িটা গড়গড়িয়ে যাচ্ছে ওই ফাঁকা দেওয়ালের দিকে। শুভর কথাটা শেষ হতে না হতেই গাড়িটা একটা জায়গায় গিয়ে আটকে যায়। একটি বিকট আওয়াজ করে লোহার বড় একটা বল ওপর থেকে দেওয়াল ঘেঁষে পড়ল। গোটা প্রাসাদটা প্রায় কেঁপে উঠল একবার। তারা অবাক হয়ে দেখল দেওয়ালটার কিছুটা অংশ সরে গেছে, আর গোটা ঘর ধুলোয় ভরে গেছে। বিশ্বজিৎ বলে উঠল, আরে এই ফাঁকা দেওয়ালের মধ্যে একটা আস্ত দরজা আছে, তা আগে তো বুঝতে পারিনি। দুই বন্ধু দরজার কাছে গিয়ে দেখল মাটির নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে। তারা অতি সন্তর্পণে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। ঘুটঘুটে অন্ধকার। ব্যাগ থেকে টর্চটা বের করে শুভ আর বিশ্বজিৎ এগিয়ে চলল। অজানা একটা ভয় তাদের বুকের ধুকপুক শব্দটা বাড়িয়ে তুলেছে। কিছুক্ষণ পর তারা একটা সমতল জায়গায় এসে নামে। সিঁড়িটা শেষ হয়ে গেছে একটা বড় ফাঁকা ঘরে। সেই ঘরে কোথাও কিচ্ছু নেই। তাহলে কি আর মুখোশ পাওয়া হলো না? সবই কি মিথ্যে? ঘরটা ফাঁদে ভরা। শুভ হাত দিয়ে কিছুটা পরিষ্কার করার পর হঠাৎ বলে ওঠে, ওই দেখ, দেওয়ালে একটা খোদাই করা মূর্তি আছে। এই মূর্তিটা তো ডায়েরিতেই আঁকা ছিল, তাই না? তারা দুজনে মূর্তির কাছে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে যে বেদির ওপরে আছে সেই বেদিতে একটি বোতামের মতো অংশ আছে। অনেক চেষ্টা করেও সেই বোতাম টিপে কোনো কিছুই হলো না। তারপর তারা লক্ষ্য করে যে সেই বেদির ওপরে সেই চাকার ছাঁচ খোদাই করা। এরপর হঠাৎ শুভ ছুটে গেল ওপরে। কিছুক্ষণ পর ফিরে আসতেই বিশ্বজিৎ দেখল শুভর হাতে ঘোড়ার গাড়ির সেই লোহার চাকাটি। চাকাটি নিয়ে এসে সেই ছাঁচের গায়ে ঠেকাতেই আপনা থেকেই চাকাটি খাপের সঙ্গে মিলে গেল। সঙ্গে সঙ্গে ঘর 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 আওয়াজ করে সেই বেদিটা এগিয়ে আসে। আর আলোর ঝলকানিতে তাদের দুজনের চোখ যেন অন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তারা দেখতে পায় সেই 3টি সোনার মুখোশ।